জ্যোতিরিন্দ্র বসু, ডাক্তার নিশিকান্ত বসু ও হেমলতা বসুর তৃতীয় সন্তান। জন্ম 1914 8ই জুলাই। তখন বসু পরিবার থাকত হ্যারিসন রোডে। 3 বছর পর তারা উঠে যান ওল্ড হিন্দুস্তান বিল্ডিংয়ে ভাড়া বাড়িতে। সেখান থেকে 1920-তে হিন্দুস্তান পার্কের বাড়িতে। সে বছরই ভর্তি হন ধর্মতলার লোরেটো স্কুলে। বাবা নামটা ছোট করে স্কুলের খাতায় লেখালেন জ্যোতি বসু। ভবিষ্যতে যে নামে তাকে চিনত সারা দেশ। স্কুল জীবনের শুরুতেই একবার ডাবল প্রমোশন পেয়ে বিপত্তি। সেন্ট জেভিয়ার্সে তখন ভর্তির সুযোগ নেই। অগত্যা লোরেটোতেই ক্লাস 1-এ ভর্তি। সেটা একটা অদ্ভুত পরিস্থিতি। আমি একা ছেড়ে সেখানে, আর সব মেয়েরা সব সেখানে। জ্যোতি বসুর বাড়ির উল্টো দিকেই ছিল সাহিত্যিক নবনীতা দেবসেনের বাড়ি। জ্যোতিবাবুর ডাকনাম আমার বাবা ডাকতেন গয়না বলে। লোরেটোর পর সেন্ট জেভিয়ার্স। আমরা তো তখন খালি পায়ে খেলতাম, ফুটবল ভালোবাসতো বাঙালিরা, আমিও ভালোবাসতাম। এবং সেইখানে সেন্ট জেভিয়ার্সে আমার মনে আছে 2বার আমি খেলেছি খালি পায়ে। কিন্তু একবার আর্মেনিয়ানদের সঙ্গে খেলতে গিয়ে এমন চোট পেলাম যে আর আমি ওখানে যাইনি, কারণ বুট ছাড়া হয় না। একটা টেনিস ক্লাব করলাম, একটা ফুটবল ক্লাব করলাম। সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তার নাম, ফুটবল ক্লাবের, কারণ আমাদের জার্সি ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই পাড়ায় পাড়ায় খেলা হতো, প্রতিযোগিতা হতো। অনেক পাড়ায় এরকম ছিল তখন কলকাতার আশেপাশে জেলাতে, তা আমরা যেতাম। তারপর প্রেসিডেন্সি। বরাবরই ক্লাসে ব্যাক বেঞ্চারের সেরা বন্ধু ছিলেন রহমান। হিন্দু কলেজ থেকে ইংরেজি অনার্স পাশ করে বিলেত যাত্রা আইন পড়তে। তারপরে বাবা আমাকে বলেছিল, যখন যাচ্ছিস ICS পরীক্ষা দেওয়ার চেষ্টা করবি। কিন্তু লন্ডনে গিয়ে বদলে গেল জীবনের অভিমুখী। রাজনীতির প্রভাব আমাদের পাড়ে অরাজনৈতিক ছিল। সেই বাড়ির ছেলেই জড়িয়ে পড়লেন রাজনীতিতে। ভারতীয় ছাত্রদের নানা সংগঠনের সঙ্গে যোগাযোগ। লন্ডন মজলিসের সম্পাদক। সেখানেই যোগাযোগ কমিউনিস্ট পার্টির সঙ্গে। 1940-এ দেশে ফিরে যুক্ত হয়ে পড়েন অবিভক্ত কমিউনিস্ট পার্টির সঙ্গে। দল তখন বেআইনি। আত্মগোপনে থাকা নেতাদের সঙ্গে বাইরের যোগাযোগ রাখার দায়িত্ব ছিল জ্যোতিবাবুর ওপর। সে বছরই নির্বাচিত হন সিপিআই প্রাদেশিক প্রস্তুতি কমিটিতে। 4র্থ সম্মেলনে দলের রাজ্য কমিটির সদস্য। 40 সাল থেকেই রেল শ্রমিকদের মধ্যে কাজ শুরু, সঙ্গে ডক শ্রমিকদের মধ্যে কাজ। 46-এ রেলওয়ে কেন্দ্র থেকে প্রাদেশিক আইনসভায় নির্বাচিত হন জ্যোতি বসু। শুরু হয় সংসদীয় রাজনৈতিক জীবন। বৈবাহিক জীবন শুরু 40-এ। সে বছর বিয়ে করেন বাসন্তী ওরফে ছবি ঘোষকে। কিন্তু 2 বছর পরেই মারা যান ছবি দেবী। 1948-এ বিয়ে কমল বসুর সঙ্গে। 1951-এ তাদের একটি কন্যা সন্তান হয়, কিন্তু কয়েকদিনের মধ্যেই ডায়রিয়া আর ডিহাইড্রেশনে মারা যায় সেই মেয়ে। 1952-এ জন্ম ছেলে চন্দনের, বাবা মায়ের আদরের খোকা। ছেলে জন্মানোর পরের বছর জ্যোতি বসু হন সিপিআই এর প্রাদেশিক সম্পাদক। 1954-এ কেন্দ্রীয় কমিটির সদস্য আর পালঘাট কংগ্রেসে দলের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য নির্বাচিত হন জ্যোতি বসু। বরাবরই সুভাষচন্দ্র বসুর ভক্ত ছিলেন জ্যোতি বসু। আবার 46-এ কলকাতায় দাঙ্গার পর তিনিই ছুটে গিয়েছিলেন বেলেঘাটায় গান্ধীজির সঙ্গে দেখা করতে, ভূপেশ গুপ্তকে সঙ্গে নিয়ে। সর্বদলীয় শান্তি কমিটি গঠন ও শান্তি মিছিলে সাহায্য করার অনুরোধ জানিয়েছিলেন তারা। বরাবরই ছিল নিজস্ব বিশ্লেষণী ক্ষমতা। সোভিয়েত ইউনিয়ন সহ পূর্ব ইউরোপে সমাজতান্ত্রিক ব্যবস্থার পতনের ব্যাখ্যা করেছেন নিজস্ব ভঙ্গিতে। পার্টি সর্বা হয়ে গেল, পার্টি জনসাধারণের সঙ্গে থাকলো না, জনসাধারণের উপর লাঠি ঘোরালো। 1964-তে অবিভক্ত সিপিআই এর কেন্দ্রীয় কমিটির আরও 31 জন সদস্যের সঙ্গে তৈরি করেন সিপিআইএম। দলের পলিট ব্যুরোর 9 সদস্য, যারা নবরত্ন নামে খ্যাত, তাঁদের অন্যতম জ্যোতি বসু। অসমাপ্ত বাক্য ছিল দলের প্রধান ক্রাউড পুলারের বক্তৃতার ট্রেডমার্ক। আর বরাবরই স্পষ্ট কথা বলার অভ্যাস। আমার এখনো ধারণা, আমি হিস্টোরিক ব্লান্ডার বলেছিলাম, যে ইতিহাস এইরকম সুযোগ দেয় না। তো যাই হোক, সে তো অনেক ইতিহাস হয়ে গেছে এখন। Where he is also an extraordinary communist who goes by the collective decision of the party rather than his own individual opinion. And I think in practice there's probably nobody else in India who would have rejected an offer to be the Prime Minister and still led the same party. আমরা জ্যোতিবাবুকে দেখেছি দাদা বলে ডাকি। জ্যোতিবাবুকে
দাদা ডেকেছেন হাতে গোনা কয়েকজনই, ঘনিষ্ঠ সমবয়সীদের জ্যোতি আর সবার জ্যোতি বাবু। নবরত্নের ৮ জনের জীবনাবসান হয়েছে আগেই। এবার চলে গেলেন মুখ্যমন্ত্রী পদে থাকার রেকর্ড গড়া, স্বেচ্ছায় মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার অনন্য নজির গড়া মানুষটি। ভারতীয় রাজনীতি হারালো এক রাষ্ট্র নেতাকে। আদ্যপ্রান্ত বাঙালি এই রাজনৈতিক কাল্ট ফিগারের মৃত্যুতে অনেকটাই নিঃস্ব হলেন বাংলার আম জনতা। ভারতের রাজনীতিতে সাফল্যের সঙ্গে জোট সরকার চালানোর প্রথম নজির জ্যোতি বসুরই। টানা গভীর বিশ্বাস আর বিভিন্ন মতকে একসঙ্গে নিয়ে চলার অভ্যাসের বীজটা হয়তো পোঁতা হয়েছিল ছেলেবেলাতেই। বাবার কাছে চাঁদা নিতে আসা দেশবন্ধু চিত্তরঞ্জন, মায়ের আঁচলের আড়ালে এক বিপ্লবীর রিভলভার লুকিয়ে রাখার গল্প, সুভাষচন্দ্রের সভায় গিয়ে পুলিশের লাঠির বাড়ি, গান্ধীজির অনশন, চট্টগ্রাম অস্ত্রাগার দখলে নিন্দা করে স্কুলে জারি করা লিফলেটের প্রতিবাদ, এরকম নানা টুকরো ঘটনায় সাজানো স্কুল আর কলেজ জীবন। ছবিটা স্পষ্ট হলো লন্ডনে আইন পড়তে গিয়ে। হিটলার মুসোলিনির দাপটে অস্থির ইউরোপ, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ, স্বাধীনতার দাবিতে লন্ডনে থাকা ভারতীয় ছাত্রদের নানা সংগঠন, কৃষ্ণ মেনন, ফিরোজ গান্ধী, ভূপেশ গুপ্ত, স্নেহাংশু আচার্য, নানা মত, লক্ষ্য এক। তৈরি হলো লন্ডন মজলিস। সম্পাদক জ্যোতি বসু। আর আমরা লন্ডন মজলিস থেকে নেহেরু, সুভাষচন্দ্র বোস, ভোলাভাই দেশাই, বিজয় লক্ষ্মী পণ্ডিত, এইসব অনেককে আমরা রিসেপশন দিতাম। সেই সময় ভূপেশ গুপ্তদের হাত ধরেই ব্রিটেনের কমিউনিস্ট পার্টির নেতা হ্যারি পলেড, রজনী পামদত্ত, ক্লিমেন্স দত্ত, ব্রেন ব্র্যাডলের কাছ থেকে মার্ক্সবাদের অ আ ক খ শেখা। একদিকে ভারতের স্বাধীনতার জন্য লড়াই, আর অন্যদিকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বৃহত্তর পরিসরে রাজনৈতিক জীবন শুরু করা জ্যোতি বসু তখনই ঠিক করে ফেলেন দেশে ফিরে কমিউনিস্ট পার্টির সর্বক্ষণের কর্মী হবেন। দেশে ফেরার সময় ব্রিটিশ কমিউনিস্ট নেতারা ফ্যাসিবাদের বিরুদ্ধে একলা চলরে নীতি না নিয়ে নানা মতকে নিয়ে যুক্তফ্রন্ট করে এগোনোর পরামর্শই দিয়েছিলেন। দেশে ফেরা 1940-এ। তারপর থেকে টানা 7 দশকের রাজনৈতিক জীবনের নানা বাঁকে মোড়ে সেই নানা মতকে নিয়ে চলার নানা উদাহরণ। অভিজাত ঘরে জন্ম নেওয়া মানুষটির রাজনৈতিক জীবন শুরু রেল শ্রমিকদের মধ্যে। 1944-এ গড়ে উঠল বিএন রেলওয়ে ওয়ার্কার্স ইউনিয়ন। সোভিয়েত শহীদ সমিতি ও ফ্যাসিবাদ বিরোধী লেখক ও শিল্পী সংঘ। 1943-এ মন্বন্তরের সময় ডাক্তার বিধানচন্দ্র রায়কে সভাপতি করে বেঙ্গল মেডিকেল রিলিফ কোঅর্ডিনেশন কমিটি গড়ার পেছনেও সেই নানা মতকে নিয়ে চলতে পারার মানসিকতা। উত্তাল 40-এ ভূপেশ গুপ্তকে সঙ্গে নিয়ে বেলেঘাটায় থাকা মহাত্মা গান্ধীর কাছে ছুটে যাওয়া, সর্বদলীয় শান্তি কমিটি গড়ার আবেদন নিয়ে। তারপর শান্তি কমিটি গঠন। এ সবই বুঝিয়ে দেয় নেতাজি সুভাষচন্দ্রের ভক্তের রাজনৈতিক কর্মকাণ্ডের ব্যাপ্তি। আর সুভাষবাবুর একটা কথা আমার মনে আছে, উনি বললেন, এটা ভুলো না যে পলিটিক্স ইজ নট এ বেড অফ রোজেস। সেটা তো আমি টের পেয়েছি। 1953 থেকে 61 সিপিআই এর রাজ্য সম্পাদক হিসেবে নিজের সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন জ্যোতি বসু। তারপর সিপিআই এর রাজ্য সম্পাদক হন প্রমোদ দাশগুপ্ত। যখন পার্টি 48 থেকে 52 সালে স্লোগান ছিল এই আজাদি ঝুটা হয়, জ্যোতি বসু প্রথম এটাকে পয়েন্ট আউট করেন, উল্লেখ করেন এটা ঠিক না। সুভাষ বোস সম্পর্কে আমরা ব্র্যাকেট করে দিয়েছিলাম
ব্যাখ্যায় যাচ্ছি না, আমাদের পক্ষে না, অর্থাৎ আমাদের শত্রুদের পক্ষে এইভাবে একটা, এইটা তিনি প্রথম প্রকাশ্যে দাঁড়িয়ে প্রথম 60-এর দশকের গোড়ার দিকে উল্লেখ করেন। জানি আমি শুনেছি অনেক সমালোচনা পার্টির মধ্যে ঝড় হয়ে গিয়েছিল। আদর্শগত প্রশ্নে তাঁর দৃঢ়তার প্রমাণ 1964 সালে সিপিআই কেন্দ্রীয় কমিটির আরও 31 জনের সঙ্গে মিলে সিপিআইএম গঠন, প্রথম তেনালি কনভেনশন, তারপর সপ্তম পার্টি কংগ্রেস, দলের প্রথম পলিট ব্যুরোর নবরত্নের অন্যতম জ্যোতি বসু, দলের মুখপত্র পিপলস ডেমোক্রেসির প্রথম সম্পাদক। 1951 সালে তিনি ছিলেন দলীয় মুখপত্র স্বাধীনতার সম্পাদক মণ্ডলীর সঙ্গেই দেশ জুড়ে জরুরি অবস্থার বিরুদ্ধে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে আন্দোলনের পাশে দাঁড়ানো। তখন থেকে জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেন জ্যোতিবাবু। টানা 23 বছর জোট রাজনীতি দলের প্রধান ক্রাউড পুলার তিনি। উনিশশো সালে অকংগ্রেস অবিজেপি সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের সুযোগ, কিন্তু দলের সিদ্ধান্ত মেনে প্রধানমন্ত্রী হননি জ্যোতিবাবু। ज्योतिबाबू ऐसे थे कि प्रधानमंत्री बनने दिया होता खुद सीपीएम ने भी, तो दिखाई देता कि कुर्सी कुछ नहीं होती, कुर्सी से प्रधानमंत्री से कुर्सी की सेवा शोभा बढ़ती है। টানা 23 বছর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড করার পর স্বেচ্ছায় মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেওয়া। ভারতীয় রাজনীতি সেই শারীরিক কারণেই জ্যোতি বসুর অনুরোধ মেনে কোয়েম্বাটুর কংগ্রেসে তাঁকে পলিট ব্যুরোর আমন্ত্রিত সদস্য করার সিদ্ধান্ত নেয় সিপিআইএম। আমৃত্যু ছিলেন সেই পদেই। নিরন্তর সক্রিয় থেকেছেন রাজনৈতিক উদ্যোগে। সিঙ্গুর নন্দীগ্রাম সমস্যা সমাধানের রাস্তা খুঁজতে বাড়িতে ডেকে কথা বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রীর সঙ্গে। পরমাণু চুক্তি ইস্যুতে ইন্দিরা ভবনেই বারবার ছুটে এসেছেন কংগ্রেস ও বাম নেতারা। His life is synonymous with the building of modern India. 1940 থেকে পলিটিক্সে আছে। I mean, giving up a very, very lucrative career, giving up all his education in England into the freedom struggle, then to transform the country into a better India for the people, a socialist India. অনেক সময় তার মত গৃহীত হয়নি, কিন্তু সরে যাননি রাজনীতির আঙিনা থেকে। কারণ জ্যোতি বসু এমনই এক ব্যক্তিত্ব যিনি বিশ্বাস করতেন মানুষই ইতিহাস তৈরি করে।
রাজনীতিতে জ্যোতি বসুর প্রবেশ প্রাক স্বাধীনতা যুগে। আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের তখন সদ্য যৌবন চলছে। তিনি রাজনীতি করে গিয়েছেন আমৃত্যু। জ্যোতি বসু আধুনিক ভারতের ইতিহাসে দীর্ঘতম রাজনৈতিক জীবন। ধারাবাহিকতার বিচারেও প্রথম তো বটেই, বিশ্বের দ্বিতীয় জনবহুল রাষ্ট্র এবং বৃহত্তম গণতন্ত্রে তিনি নানা অর্থেই অনন্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে একটি প্রশাসনিক এবং সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন 23 বছরের বেশি। এই রেকর্ড কিন্তু জ্যোতি বসুর সামগ্রিক রাজনৈতিক অবদানের একটি অংশ মাত্র। সেই সময় এবং তার আগে থেকেই সংসদীয় রাজনীতিতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। কখনো বিধানসভায় বিরোধী নেতা হিসেবে, কখনো বা রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে। বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে দেশে কমিউনিস্ট বা বামপন্থী রাজনীতির প্রতিষ্ঠা এবং তার প্রসারে জ্যোতি বসু যে দায়িত্ব পালন করেছেন, সেটাই হয়তো রাজনীতিতে তার সবচেয়ে স্মরণীয় অবদান হয়ে থাকবে। জ্যোতি বসুর প্রস্থান হল এমন একটা সময়ে যখন অর্থনৈতিক বিশ্বায়নই হচ্ছে সর্বব্যাপী এবং সর্বগ্রাসী, যখন বামপন্থী তথা কমিউনিস্ট রাজনীতির আদর্শ ও পথ নতুন করে খুঁজতে হচ্ছে দুনিয়া জুড়ে। কমিউনিস্ট ভাবনা ও আন্দোলনের এই দীর্ঘ এবং ঘটনাবহুল যাত্রার পথিক জ্যোতি বসু। তার রাজনৈতিক জীবন এই দুই সুদূরবর্তী যুগকে এক সূত্রে গ্রথিত করার ইতিহাস। জোট রাজনীতির পথিকৃৎ হিসেবেও দেশের রাজনৈতিক এবং রাষ্ট্র ব্যবস্থার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জ্যোতি বসুর নাম। ন্যূনতম সাধারণ কিছু ভাবনা ও কর্মসূচির ভিত্তিতে গণতন্ত্রে বিভিন্ন দলকে একত্র করার শিক্ষায় তিনি ছিলেন আচার্য। আচার্য হিসেবে তার এই ভূমিকার কথা মনমোহন সিং বা প্রণব মুখোপাধ্যায়ও স্বীকার করেছেন, এমন সময় যখন তাঁরই দল সমর্থন প্রত্যাহার করায় সংকটে কংগ্রেসের সরকার। নিজের রাজ্য পশ্চিমবঙ্গ, নিজের দল সিপিআইএম, নিজের মতাদর্শ কমিউনিজম, এই সবেরই সীমানা অতিক্রম করে গিয়েছিলেন জ্যোতি বসু। তাঁর প্রয়াণ তাই আক্ষরিক অর্থেই যুগাবসান। জ্যোতি বসুর অনেক পরিচয়। তিনি প্রশাসক, তিনি ট্রেড ইউনিয়ন নেতা, তিনি পরিষদীয় রাজনীতিতে পারদর্শী, তিনি জাতীয় রাজনীতিতে জোট রাজনীতির পথিক, কিন্তু সর্বোপরি তিনি একজন অনখসির কমিউনিস্ট। সেটাই তার প্রথম এবং শেষ পরিচয়। নিজেও সেই পরিচয়েই জ্যোতি বসু সবচেয়ে স্বচ্ছন্দ ছিলেন আজীবন। 1914 সালের 8ই জুলাই কলকাতায় জ্যোতি বসুর জন্ম। প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করে 1935 সালে ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডন গেলেন জ্যোতি বসু। জার্মানিতে ফ্যাসিবাদের তখন রমরমা চলছে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে, আর তার প্রতিস্পর্ধী রাজনীতি হল সোভিয়েত রাশিয়ার সমাজবাদ। সেই আমলে লন্ডনেই কমিউনিস্ট আন্দোলনে জ্যোতি বসুর হাতে খড়ি। 1940 সালে দেশে ফিরে ব্যারিস্টারির বদলে জ্যোতি বসু শুরু করলেন সক্রিয় রাজনীতি।
1944 সালে রেলওয়ে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন আন্দোলনের মধ্য দিয়ে মাঠে ময়দানের রাজনীতিতে জ্যোতি বসুর যাত্রা শুরু। আর ওই রেলওয়ে কেন্দ্র থেকেই 1946 সালে হুমায়ুন কবিরকে হারিয়ে জ্যোতি বসু প্রথম প্রাদেশিক আইনসভার সদস্য হলেন। প্রাক স্বাধীনতা আমল থেকে শুরু করে একবিংশ শতাব্দীর দ্বার প্রান্ত পর্যন্ত সংসদীয় রাজনীতিতে দায়িত্ব পালন করেছেন। জ্যোতি বসু ছাড়া এমন কোনো নজির দেশের ইতিহাসে নেই। আইনসভার সদস্য হওয়ার সুযোগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে সফলভাবে ব্যবহার করার ব্যাপারে জ্যোতি বসু পথিকৃতের ভূমিকা পালন করেছেন। প্রাদেশিক আইনসভার সদস্য হিসেবে প্রাক স্বাধীনতা যুগে বাংলার তদানীন্তন মুখ্যমন্ত্রী শহীদ সোহরাওয়ার্দীকে তিনি বাধ্য করিয়েছিলেন রাজনৈতিক বন্দী মুক্তির কথা ঘোষণা করতে। একদিকে বাইরে রাজনৈতিক আন্দোলন এবং অন্যদিকে আইনসভার মধ্যে সেই একই দাবিতে যুক্তিপূর্ণ জোরালো বক্তব্য, দাবি আদায়ে এই ছিল তার কৌশল। ডাক্তার বিধানচন্দ্র রায় যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তখন বিধানসভায় বিরোধী নেতা জ্যোতি বসু। বিরোধী নেতা হিসেবে ডাক্তার রায়ের সঙ্গে জ্যোতি বসুর দ্বৈরথ ওই সময়ে বিধানসভাকে সমৃদ্ধ করেছে। রাজ্য বিধানসভায় প্রতি শুক্রবার বিকেলে বেসরকারি বিষয় অর্থাৎ সরকার পক্ষ ছাড়া ব্যক্তিগতভাবে সদস্যদের উত্থাপিত বিষয় নিয়ে আলোচনার সময় নির্ধারিত থাকে। জ্যোতি বসুর দাবি মেনে নিয়েই তখনকার স্পিকার শৈল মুখোপাধ্যায় এই প্রথা চালু করতে বাধ্য হয়েছিলেন। 1967 এবং 1969 সালে অজয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে স্বল্পস্থায়ী দুটি যুক্তফ্রন্ট সরকারে উপমুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু। পরবর্তীকালে 1972 সালে বিধানসভা নির্বাচনের পর সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে নির্বাচনী সন্ত্রাস ও কারচুপির প্রতিবাদে সিপিআইএম বিধানসভা বয়কট করে। জরুরি অবস্থার কলঙ্কজনক অধ্যায় চলল 75 থেকে 77। পশ্চিমবঙ্গ বিধানসভায় 1977 সালে ফিরে এলেন জ্যোতি বসু। রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। শপথ নিল তাঁর নেতৃত্বে প্রথম বামফ্রন্ট মন্ত্রিসভা। সালে স্বেচ্ছা অবসর নেওয়া পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে গিয়েছেন তিনি। কমিউনিস্ট পার্টির সর্বক্ষণের কর্মী হবেন, এই সিদ্ধান্ত নিয়েই 1940 সালে লন্ডন থেকে কলকাতায় ফেরেন জ্যোতি বসু। সেই সময় অবিভক্ত কমিউনিস্ট পার্টির সর্বক্ষণের কর্মী হিসেবে কাজ শুরু করেন তিনি। আত্মগোপনে থাকা নেতাদের বৈঠকের জায়গা ঠিক করা এবং গোপনে দলের জন্য অর্থ সংগ্রহ করাই ছিল সেই সময়ে জ্যোতি বসুর প্রধান কাজ। 1944 সালে বন্দর এবং রেল শ্রমিকদের মধ্যে দলীয় সংগঠন গড়ে তোলার কাজ শুরু করেন তিনি। ওই বছরই তৈরি করেন বিএন রেলওয়ে ওয়ার্কার্স ইউনিয়ন। ইউনিয়নের সাধারণ সম্পাদকও নির্বাচিত হন তিনি। তাঁরই নেতৃত্বে প্রথম দেশ জুড়ে 24 ঘন্টার রেল ধর্মঘট হয়। 1946 সালে নৌ বিদ্রোহের সমর্থনে এই ধর্মঘট ডাকা হয়েছিল। 1948 সালে কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করা হয়। ওই বছরই 26শে মার্চ গ্রেপ্তার হন তিনি। তিন মাস জেলে ছিলেন। এই প্রথম কারারুদ্ধ হন তিনি। ছাড়া পেয়ে দলের নির্দেশে আত্মগোপন করেন। 1948 সালে কমিউনিস্ট পার্টির মুখপত্র স্বাধীনতা পত্রিকাকেও বেআইনি ঘোষণা করা হয়। বন্ধ করে দেওয়া হয় ওই পত্রিকার অফিস। 1951 সালে জ্যোতি বসুর নেতৃত্বে নতুন করে শুরু হয় স্বাধীনতা পত্রিকা। তিনি পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি হন।
1952 সালে বরানগর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন তিনি। প্রথম বিধানসভা নির্বাচনের পর জ্যোতিবাবু পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি পান। 5 দশকের শুরুতে অবিভক্ত কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ প্রাদেশিক কমিটির সম্পাদক হন জ্যোতি বসু। 1954 সালে মাদুরাই কংগ্রেসে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হন তিনি। 1961 সালে বিজয়ওয়াড়ায় পার্টি কংগ্রেস থেকে দলীয় সদস্যদের মধ্যে মতাদর্শগত সংগ্রাম ক্রমশ বাড়তে থাকে। কংগ্রেসের সম্পর্কে কমিউনিস্ট পার্টির কি দৃষ্টিভঙ্গি হবে সেই বিতর্কই ছিল এই বিরোধের মূলে। 1962 সালে চীন ভারত যুদ্ধের পর বিতর্ক ক্রমশ চরমে ওঠে। 1964 সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির 32 জন জাতীয় পরিষদ সদস্য দল থেকে বেরিয়ে আসেন। দল ছাড়েন জ্যোতি বসুও। তবে দল যাতে ভাগ না হয় তার জন্য তিনি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যান। তারই নেতৃত্বে তৈরি হয় কমিউনিস্ট ইউনিটি সেন্টার। কিন্তু শেষ পর্যন্ত কমিউনিস্ট পার্টির বিভাজন আটকানো যায়নি। ওই বছরই এপ্রিল মাসে তেনালি কনভেনশনে নতুন কমিউনিস্ট পার্টি গড়ে তোলার সিদ্ধান্ত হয়। 1964-তে কলকাতায় সপ্তম পার্টি কংগ্রেস হয়। সেখানেই তৈরি হয় সিপিআইএম। 9 জনের পলিট ব্যুরো তৈরি হয়, যাদের নবরত্ন বলা হতো। তাদের একজন জ্যোতি বসু। সেই নবরত্নের শেষ রত্ন জ্যোতি বসু চলে গেলেন। সালে মুখ্যমন্ত্রিত্ব থেকে অবসর নেওয়ার পরেও জ্যোতি বসু আগের মতোই সক্রিয় ছিলেন। আমাকে সম্বর্ধনা দেয়া মানে আমার পার্টিকেও সম্বর্ধনা দেয়া। 1998 সালে কলকাতায় পার্টি কংগ্রেসে কেন্দ্রীয় সরকারে যোগদানের ব্যাপারে সিপিআইএম নীতি পরিবর্তন করে। সিদ্ধান্ত হয় নির্ণায়ক ভূমিকা নিতে পারলে কেন্দ্রীয় সরকারে যোগদান করবে সিপিআইএম। এই নীতি নির্ধারণে উল্লেখযোগ্য ভূমিকা নেন জ্যোতি বসু। 2004 সালে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে বাইরে থেকে সমর্থনের সিদ্ধান্ত নেয় সিপিআইএম সহ 4 বামপন্থী দল। বিজেপিকে ক্ষমতার বাইরে রাখতেই সেই প্রথম বামপন্থীরা কেন্দ্রে কোনো কংগ্রেস সরকারকে সমর্থন করে। জাতীয় রাজনীতিতে মোড় ঘোরানো এই ঘটনার পেছনেও দীর্ঘদিনের সহযোগী হরকিষণ সিং সুরজিতের সঙ্গে জ্যোতি বসু গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। প্রতি ব্যক্তির কিছু ভূমিকা থাকে এবং সেই ভূমিকা তারা পালন করেছেন কিনা তাতে আত্মসমালোচনা হয়, সমালোচনা হয়। শারীরিক কারণে এর পরবর্তী সময় দিল্লিতে পলিট ব্যুরো বৈঠকে যোগ দিতে পারছিলেন না তিনি। 2008-এ কোয়েম্বাটুরে সিপিআইএম-এর পার্টি কংগ্রেসে দল থেকে অবসর চেয়ে চিঠি দেন তিনি। কোয়েম্বাটুর কংগ্রেসেই সিপিআইএম সিদ্ধান্ত নেয় দলের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে জ্যোতি বসু আমৃত্যু দলের কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য হয়ে থাকবেন। তাই ছিলেন তিনি।
জ্যোতি বসুর নেতৃত্বে প্রথম বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর অগ্রাধিকার ছিল ভূমি সংস্কার এবং পঞ্চায়েতি ব্যবস্থা গঠনে। 1978 সালে প্রথম পূর্ণাঙ্গ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হল। গ্রামীণ স্বায়ত্ত শাসনের প্রসঙ্গে গোটা দেশের মধ্যে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা মডেল হিসেবে স্বীকৃত। ভূমি সংস্কার এবং পঞ্চায়েতি ব্যবস্থার মাধ্যমে সমাজের একটি বড় এবং অনগ্রসর অংশ রাজনৈতিক ক্ষমতার সঙ্গে যুক্ত হল। এর রাজনৈতিক সুফল সিপিআইএম তথা বামফ্রন্ট আজও ভোগ করছে, আর এর অর্থনৈতিক সুফল হল কৃষি ও গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং প্রসার। শিল্পক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার শুরু অনেক পরে, 1991 সালে পঞ্চম বামফ্রন্ট সরকার গঠনের পর। আন্তর্জাতিক পরিস্থিতি তখন আমূল বদলে গিয়েছে। সোভিয়েত রাশিয়া আর নেই, পূর্ব ইউরোপ থেকে সমাজতন্ত্র বিলুপ্ত। এক মেরুর বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র সুপার পাওয়ার। বিশ্বায়নের ঝড় তখনও ওঠেনি, কিন্তু তার সংকেত স্পষ্ট। 1994 সালের সেপ্টেম্বরে রাজ্য বিধানসভায় শিল্পায়ন সংক্রান্ত নীতি বিবৃতি পেশ করলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। কৃষিকে ভিত্তি করে শিল্পে এগিয়ে যাওয়ার প্রয়াসের অঙ্কুর ছিল সেটাই। কেন্দ্রীয় সরকারের মাসুল সমীকরণ নীতি প্রত্যাহার, লাইসেন্স রাজের বিলোপ এবং অর্থনৈতিক সংস্কারের অন্যান্য কাজকর্মের ফলে নতুন বাস্তবতা তৈরি হয়েছিল। সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে তারই সুযোগ নেওয়ার চেষ্টা শুরু করল জ্যোতি বসুর নেতৃত্বাধীন সরকার। 1996 সালে পঞ্চমবার রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর বয়সের কারণে ধীরে ধীরে দৈনন্দিন কাজকর্মের ভার লাঘব করতে শুরু করেন জ্যোতি বসু।